স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি তোমাকে বলে দিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ইংরেজি সাবজেক্টটার জন্য তোমাকে কোন কোন টপিক পড়তে হবে। শুধু এটাই বলবো না, কোন টপিকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাকে একটু কম গুরুত্ব দিলেও চলবে, সেগুলোও বলে দিব। এটা শুধু এমসিকিউর জন্য না, রিটেনের জন্য কি কি করা লাগবে না লাগবে সব কিছু আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমি তোমাকে বলে দিব। সো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখনই ডানে ক্লিক করে সেভ করে ফেলো। আচ্ছা, দেখো আমরা কিভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, মনে করো আমাদের এসএসসি বা এইচএসসি তে ইংলিশ বলি বা অন্য যে কোনো সাবজেক্ট বলি একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য ওই রকম একদম স্পেসিফিক খুব একটা সিলেবাস দেওয়া থাকে না। সো আমরা কিভাবে বুঝি যে কোন টপিকটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে? এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের বছরগুলোর প্রশ্নের হার যদি তুমি দেখো যে এই টপিক থেকে প্রশ্ন রেগুলার আসছে, এটা থেকে মাঝে মাঝে আসছে, এগুলো যদি তুমি অ্যানালাইসিস করতে পারো তাহলেই তুমি এই জিনিসটা ইজিলি বুঝে ফেলবে বা ধরে ফেলতে পারবে। এন্ড এটার কাজটাই আজকে আমি তোমাকে করে দেবো, তুমি যাতে নিজে এই কষ্টটা করতে না হয়, তুমি জাস্ট টানা পড়বা। আচ্ছা, তো ঢাকা বিশ্ববিদ্যালয় কি করেছে এই 2019-20 সেশনে, অর্থাৎ যেই সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, এই 2019-20 সেশনে এসে তাদের প্রশ্নের প্যাটার্নটা পরিবর্তন করে ফেলে। এই 19-20 সেশনের আগে শুধুমাত্র এমসিকিউ ছিল, 19-20 সেশনে এসে এমসিকিউর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন পরীক্ষা ইন্ট্রোডিউস করে, রিটেন এমসিকিউর পাশাপাশি রিটেনও নেওয়া শুরু করে। সো 19-20 সেশন থেকে নিয়ে একদম লাস্ট সেশনটা পর্যন্ত আমাদের যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো আমরা অ্যানালাইসিস করেছি আর তোমাকে দেখাবো এখনই। দেখো, আমরা দেখেছি যে 19-20 সেশন থেকে এবং এরপর থেকে, আর আগেও ছিল, আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে না ভাইয়া, মানে এইচএসসিতে আমাদের যেই বইটা আছে বোর্ড বইটা, ওই বইটা থেকে সরাসরি অনেক প্রশ্ন এসেছে, এমসিকিউতে এসেছে, রিটেনেও এসেছে। সো লিটারেচার মানে হচ্ছে কি সাহিত্য, এই লিটারেচার বলি বা আমাদের ইংলিশ ফর টুডে বলি, দুইটা মিলিয়ে আমাদের এটা থেকে প্রায় 12টা প্রশ্ন এসেছে লাস্ট 7 বছরে। 12টা প্রশ্ন। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসেছে 11টা, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস থেকে প্রশ্ন এসেছে 11টা, প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছে 10টা, এরপর ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস এটা থেকে প্রশ্ন এসেছে 6টা। আচ্ছা, সো দেখতেই পাচ্ছ, মানে প্রতি বছর এখন প্রশ্ন আসে কয়টা? এমসিকিউতে 15টা প্রশ্ন আসে না? আচ্ছা, অনেকে মনে করে প্রশ্ন করতে পারো যে ভাই আমাদের আসলে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সম্পর্কে আরো ডিটেইলড একটু ধারণা দেন। তোমাদেরকে বি ইউনিট নিয়ে আমি আরেকটা কমপ্লিট ভিডিও বানিয়েছি যে বি ইউনিটের জন্য কত নম্বর, কোনটা কত নম্বর, বাংলার জন্য কত, ইংলিশের জন্য কত, জিকের জন্য কত, কয়টা সিট আছে না আছে সব কিছু নিয়ে ডিটেলস আরেকটা ভিডিও বানিয়েছি, ওইটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, সো দেখো এইখানে এই যে ইংলিশ ফর টুডে বলি বা লিটারেচার বলি, পার্টস অফ স্পিচ বলি, সিনোনিম অ্যান্টোনিম বলি, কতগুলো প্রশ্ন এসেছে। তার মানে ভুলেও আমরা এই টপিকগুলোতে প্রিপোজিশনে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও থাকে আর কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে অনেক বেশি, ওই যে মুখস্থ করা লাগে যেগুলো। তো এই টপিকগুলো একদম খুব ভালোভাবে আমার এই টপিকগুলোতে আইডিয়া থাকা লাগবে, নলেজ ডেপথ থাকা লাগবে এই টপিকগুলোতে। কেন? এগুলো থেকে প্রশ্নের যে ফ্রিকোয়েন্সি আছে দেখতেই পাচ্ছি, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এগুলো থেকে। আমি কিন্তু এই ভিডিওর যে সিরিয়ালটা সাজিয়েছি সবচেয়ে বেশি যেগুলো আসছে ওইগুলো, তারপর আস্তে আস্তে কম যেগুলো আসছে ওইগুলো। তো এই টপিকগুলো তোমার খুব ভালোভাবে জানা থাকা লাগবে, মাস্ট। ক্লিয়ার? সিনোনিম অ্যান্টোনিম, তারপর প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়মস, এগুলোতে একটু প্যারা হবে কারণ এগুলো একটু মুখস্থ করতে হয় আমি জানি, বাট দেখতেই পাচ্ছ ভাই উপায় নাই। এগুলো থেকে পড়বা না পড়বা সেগুলো নিয়ে ডিটেইলে অন্য একটা ভিডিওতে বলবো। আমি আগে টপিকগুলোর কথা বলতেছি। স্পেলিং, মনে হতে পারবে আর রে স্পেলিং তো পারি। এইটা থেকে 7টা প্রশ্ন এসেছে। মিসেলেনিয়াস মানে বিভিন্ন, মানে কয়েকটা টপিক মিলিয়ে র্যান্ডম কিছু, মানে এই যে টপিকগুলো নাম বলবো এগুলোর বাহিরের কতগুলো টপিক মিলিয়ে সেগুলো থেকে এসেছে 6টা। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা থেকে প্রশ্ন এসেছে 8টা। সো খুব ইম্পর্টেন্ট, রাইট? ক্লজ, প্রেজেন্ট ক্লজ এবং সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছে 5টা। কারেকশন, সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন এসেছে 5টা। বলো এই প্রশ্নটাকে তুমি, এগুলোকে এই টপিকগুলোকে কি তুমি বাদ দিতে পারবা? পারবা না। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 1 নম্বরও ম্যাটার করে।
আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, যেটা ট্রু, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1 নম্বরও ম্যাটার করে, সেগুলো বাদ দেওয়া যাবে না। স্পেলিং, বানান, বিভিন্ন টপিক নিয়ে যেগুলো আছে এগুলো, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ক্লোজিং সেন্টেন্স, কারেকশন, এগুলোও পড়তে হবে। তারপর আলটিমেটলি আমি তোমাকে এখানে যতগুলো টপিকের কথা বলবো সেগুলো তোমাকে পড়া লাগবে, আমি সবটা আস্তে আস্তে বলছি। টেন্স, নেরেশন, কমপ্লিটিং সেন্টেন্স, ভয়েস। দেখো, যে বছর ভর্তি পরীক্ষায় নেরেশন আসে নর্মালি ওই বছর ভয়েস আসে না, যে বছর ভয়েস আসে ওই বছর নেরেশন আসে না, মানে এটাতে এরকমই হবে এমন না, আমরা জাস্ট দেখলাম আর কি। তবে রিসেন্ট টাইমে নেরেশন বা ভয়েস থেকে একটা প্রশ্ন থাকছে। টেন্স থেকে প্রশ্ন এসেছে 4টা, নেরেশন থেকে প্রশ্ন এসেছে 4টা, কমপ্লিটিং সেন্টেন্স থেকে এসেছে 4টা, ভয়েস থেকে এসেছে 3টা। সো বাদ দেওয়া যাবে না, এই টপিকগুলো পড়তে হবে। বাট কোনটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বা সেটা তো বুঝছো। আমি তোমাকে বলবো শুরুতে তুমি সবগুলোকে 100% গুরুত্ব দিয়ে পড়ো। শুরুতে তুমি সবগুলোকে 0 থেকে একদম 100% গুরুত্ব দিয়ে পড়ো, মানে শুরুতে সবগুলো টপিক খুব ভালোভাবে শেষ করো। শেষ মুহূর্তে গিয়ে যখন রিভিশন দিবা তখন আস্তে আস্তে গুরুত্বটা সেট করো, ঠিক আছে? ওকে। তারপর গ্রুপ ভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পাংচুয়েশন, কন্ডিশনাল। কন্ডিশনাল থেকে রিসেন্ট টাইমে প্রশ্ন আসা শুরু করেছে, কয়েক বছর আগেও খুব বেশি প্রশ্ন আসতে দেখিনি আমরা, বাট রিসেন্ট এই যে কন্ডিশনাল থেকে প্রশ্ন আসতে শুরু করেছে। এছাড়া পাংচুয়েশন থেকে একটা আসছে, এক কথায় প্রকাশ থেকে 2টা, গ্রুপ ভার্ব থেকে 2টা, সেগুলো আমরা পড়ব। এবার আসলে ট্রান্সলেশন, নাম্বার এবং জেন্ডার কম্পোজিশন, এগুলো থেকে রিসেন্ট মানে লাস্ট যে 7টা বছর আছে যে প্রশ্নগুলো আমরা দেখছি, নতুন যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পদ্ধতি আছে, মানে এই যে আমাদের 2019-20 সেশন থেকে এই সেশনে মানে ভর্তি পরীক্ষার নতুন এই পদ্ধতির পর থেকে এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসতে দেখি নাই, তবে আমরা এগুলোর প্রিপারেশনও নিয়ে রাখবো রিস্ক ফ্রি থাকার জন্য। ক্লিয়ার? সোফার এই 21টা টপিক আমরা অ্যানালাইসিস করেছি, এগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। আমরা যদি একটু দেখি, আমরা মোট 21টা টপিক দেখলাম, মানে বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে টোটাল প্রশ্ন আমরা আসতে দেখেছি 18টা থেকে। তবে এই 3টা টপিকও আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, টপ 4টা টপিক কি ছিল? লিটারেচার মানে ইংলিশ ফর টুডে, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, সিনোনিম অ্যান্টোনিমস, কারণ এগুলো থেকে মিলে 40টার উপরে প্রশ্ন আসছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তারপর এই টপ মানে আমরা যদি হিসাব করি 44-45% প্রশ্নই কভার করেছে এই 4টা টপিক মিলে। সো এই 4টা টপিকের মধ্যে তোমাকে মুখস্থ টপিক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে। একটু কষ্ট করতে হবে ভাইয়া, এই 2-3টা মাস কষ্ট করো, সুফল পাবা। সো যেমন আমরা যদি আরেকবার রিক্যাপ করি, 12টা প্রশ্ন আসতে দেখেছি, পার্টস অফ স্পিচ থেকে 11টা, সিনোনিম অ্যান্টোনিম থেকে 11টা, প্রিপোজিশন থেকে 10টা। সো এই টপিকগুলোকে আমরা খুব ভালোভাবে পড়বো। এই যেমন সিনোনিম অ্যান্টোনিম বলি, প্রিপোজিশন বলি, তারপর স্পেলিং বলি, অর্থাৎ মেমোরাইজিং পার্টের বা ভোকাবুলারির যে পার্টটুকু আছে ওই পার্টটুকু তোমাকে অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার উপর থাকতে হবে, রিভিশন দিতে হবে। ফর এক্সাম্পল পার্টস অফ স্পিচ তুমি 1 সপ্তাহ মিলিয়ে পড়লা, 1 সপ্তাহ টানা পড়লা, পড়ার পর অন্য টপিকে জাম্প করতে পারো। বাট এগুলো হচ্ছে মুখস্থের টপিক, তো এগুলো একটু কন্টিনিউয়াসলি পড়তে হবে আর কি, ঠিক আছে? ওকে, আবার বলছি ভিডিওটা প্লিজ সেভ করে রাখো, তুমি যে কোনো সময় দেখতে পারবা। অ্যান্ড আরও বেটার হয় তুমি যদি শেয়ার করে রাখো, এই ক্রুশাল টাইমে মানে খোঁজাখুঁজি না করে যে কোনো সময় নিজের টাইমলাইন থেকেই দেখতে পারবা। আসো এবার, এতক্ষণ পর্যন্ত যেটা কথা বললাম ওইটা ছিল এমসিকিউ নিয়ে, এবার কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের নিয়ে, রিটেন প্রিপারেশনটা নিয়ে আর কি। রিটেনের জন্য মানে লিখিতর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলারগুলোতে, বিগত বছরের সার্কুলারগুলোতে সরাসরি টপিকের নাম দিয়ে দিয়েছে, সেটা নিয়ে তো কথা বলবোই বা দেখাবোই। পাশাপাশি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যে টপিকগুলো পেয়েছি সেগুলোর কথাও তোমাকে বলবো, ঠিক আছে? এই পৃষ্ঠায় আমি তোমাকে যতগুলো টপিক দেখিয়েছি লেখা আছে, এই সবগুলো টপিক থেকে বিগত বছরের প্রশ্ন আসতে দেখা গেছে, বাট এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা প্যারাগ্রাফ তোমার পরীক্ষায় আসবেই, মানে বিগত বছরে দেখেছি প্রশ্ন আসেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। যেমন লাস্ট ইয়ারে তো প্রশ্ন আসছে টারশিয়ারি লেভেল এডুকেশন, স্টুডেন্ট টারশিয়ারি শব্দটার মানে জানে না বলে এটা লিখতেই পারে নাই অনেকে। তো প্যারাগ্রাফ থেকে মানে হাই ভোল্টেজের একটা টপিক, মানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি 99.99%, কারণ বিগত বছরে একটা বছরও বাদ যায় নাই যে বছরে প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসে নাই। তারপর সেন্টেন্স মেকিং, বি ইউনিটে সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন থাকে, তোমাকে একটা বাক্য দিয়ে বলবে
এই বাক্যটা দিয়ে, সরি একটা শব্দ দিয়ে বলবে, এই শব্দটা দিয়ে বাক্য গঠন করো। সো সেন্টেন্স মেকিং তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর ট্রান্সলেশন, ট্রান্সলেশন থেকেও প্রশ্ন আসে। ট্রান্সলেশন যদি এইখানের জন্য পড়ে ফেলো তুমি, এমসিকিউতে এমনিতেই কভার হয়ে যাবে, আলাদা করতে হবে না। এক্সপ্লেনেশন, তোমাকে একটা বাক্য দিয়ে বলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট এটা থেকে প্রশ্ন আসে, এ ইউনিটে এটা থেকে প্রশ্ন আসে, তোমাকে একটা বাক্য দিয়ে বলবে। মনে করো তুমি ছোটবেলায় আমরা পড়ছি না, ফর এক্সাম্পল সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এটাকে ব্যাখ্যা করতে বলে, বা যে কোনো একটা বিখ্যাত উক্তি দিয়ে বলবে এটাকে ব্যাখ্যা করো, ঠিক আছে? সো এরকম তোমাকে একটা বিখ্যাত কোনো একটা লাইন দিবে বা কোনো একটা সেন্টেন্স দিবে, দিয়ে বলবে যে এটাকে এক্সপ্লেইন করো, ব্যাখ্যা ব্যাখ্যা করো। সো এরকম আসতে পারে। অনেক সময় এটাকে বলে যে রেফারেন্স সহ এক্সপ্লেইন করো। যদি মেইন বইয়ের কোনো একটা লাইন দেয় খুবই বিখ্যাত খুবই পরিচিত, তখন বলবে এটা রেফারেন্স সহ ব্যাখ্যা করো। তখন তোমাকে বলতে হবে যে ফর এক্সাম্পল ড্রিমস কবিতা থেকে দিল, দিয়ে বললো যে এটা তুমি রেফারেন্স সহ ব্যাখ্যা করো, তখন তুমি কবির নামটা লিখে দিলা, ঠিক আছে, কবিতার নামটা লিখে দিলা এইভাবে। তারপর কম্প্রিহেনশন, এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। এবার আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তোমাকে বলেছিলাম ওই যে একটা তো সার্কুলার দেয়, সার্কুলারে যেই টপিকগুলোর নাম উল্লেখ থাকে তার মধ্যে এগুলো থাকে, আমরা দেখি এই আইটেমগুলো লাগবে, যেমন ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স পড়েছি না আমরা, ওইটা থেকে প্রশ্ন আসতে পারে। তুমি বিগত বছর প্রশ্ন দেখো। কারেকশন, এমসিকিউতে দেখাইছি না, ওইটা থেকে প্রশ্ন আসতে পারে। গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিং থেকে প্রশ্ন আসে। রিঅ্যারেঞ্জ, পাংচুয়েশন। সো এই টপিকগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, ওই যে সরাসরি সার্কুলারেও বলে, ঠিক আছে? সো আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি যে এমসিকিউর জন্য আমরা কোনগুলোকে প্রায়োরিটি দিব, রিটেনের জন্য আমরা কোনগুলোকে প্রায়োরিটি দিব, ঠিক আছে? ক্লিয়ার? অলরাইট, ঠিক আছে। সো যেটা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট নিয়ে কমপ্লিট একটা ভিডিও বানানো আছে, এটা কয়েক বছর আগে বানাইছি, বাট সার্কুলারে খুব একটা চেঞ্জ আসে নাই। সো ওই ভিডিওটা প্লিজ দেখে নাও, আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর আমি আমার এই ইংলাইট দুর্জয় ফেসবুক পেজ এবং ইংলাইট দুর্জয় ইউটিউব চ্যানেল, এই দুইটা প্ল্যাটফর্মে তোমাদের জন্য ভর্তি পরীক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন, ফ্রি ক্লাস, ফ্রি এক্সামের ব্যবস্থা করছি। সো এগুলোতে এখনই যুক্ত হয়ে যাও। আর এই ভিডিওটা তুমি শেয়ার করে রাখো, ভিডিওটা শেয়ার করে রাখো একদম। এডমিশনের পরে গিয়ে তুমি এটা ডিলিট করে দাও তোমার টাইমলাইন থেকে, আমার কোনো আপত্তি নাই, বাট এডমিশন পর্যন্ত তোমার টাইমলাইনে থাকুক। আমি চাই যে কোনো সময় যাতে তুমি এটা থেকে দেখে প্রিপারেশন নিতে পারো, কেমন? সো তুমি আমাকে বলো যে তুমি কবে থেকে ফ্রি হচ্ছ, মানে তোমার এই মানে তুমি কবে থেকে, কয় তারিখ থেকে এক্সামের প্রিপারেশন নেওয়া শুরু করছো, এডমিশনের ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়া তুমি কয় তারিখ থেকে শুরু করছো আমাকে কমেন্টে জানাও। আমি তোমাকে সবগুলো টপিকের উপর ক্লাস বা ওভারঅল প্ল্যানটা তোমাদের জন্য ওইভাবেই গুছাবো, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।